জয় জগৎবন্ধু হরি, জয় জয় শ্রী রাধে। সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা জানব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের দিব্য জীবন সম্পর্কে, যিনি আবির্ভূত হওয়ার ফলে আমাদের এই সনাতন ধর্মের গৌরব সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজকে সমাদৃত করেছেন বিভিন্ন রসগ্রন্থ উপহার দিয়ে। তারই আবির্ভাব তিথি 9ই পৌষ 25শে ডিসেম্বর বড়দিনে আবির্ভূত হয়েছিলেন সেই মহামানব মহাপুরুষ মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ। সনাতন ধর্মের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র, যাকে না জানলে আমাদের অনেক কিছু অজানা থেকে যাবে এবং যার সম্পর্কে জানাটা আমাদের সকল সনাতনীদের পক্ষে অত্যন্ত জরুরি। তিনি কি করেছেন তার জীবদ্দশায় আমাদের সনাতন সমাজের জন্য, ধর্মের জন্য, এই দেশের জন্য, যার অবদান অনস্বীকার্য, যেগুলি বলে শেষ করা যাবে না, অবর্ণনীয়। যদি আমরা তার এই জন্মদিনে অন্তত তার কৃত্যগুলি স্মরণ না করি তাহলে আমাদের অকৃতজ্ঞতা হবে। চলুন, আমি আপনাদের সাথে আছি, দাস বন্ধুব্রত। ভিডিওটি শুরু করা যাক। 1905 সনের 25শে ডিসেম্বর বঙ্গদেশের ইতিহাসে এক স্মরণীয় বৎসর। এই কারণেই স্মরণীয় যে এই দিনটিতেই বাংলার আকাশে বঙ্গজননীর ক্রোড়ে জন্ম নিয়েছিল এক মহামানব মহাপুরুষ, যার নাম মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ। তিনি 9ই পৌষ 1311 সাল 25শে ডিসেম্বর রাত্রি শেষ 4:30 কৃষ্ণা তৃতীয়া পুষ্যা নক্ষত্রা কর্কট রাশি দেবগণ বিপ্রবর্ণ বরিশাল জেলার খালিশাকোটা গ্রামে জন্মগ্রহণ করেন। বিপ্রবর্ণ অর্থাৎ যিনি ভেদপাঠ করেন, ব্রহ্মকে জানেন, তাকে বিপ্র বলা হয়। তো মহানামব্রত ব্রহ্মচারী জন্মলগ্নভাবেই বিপ্রবর্ণ। তো ওনার জন্মদিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, এই দিনটিতেই পৃথিবীতে আরেক মহাপুরুষ আসেন, যার নাম যীশুখ্রিস্ট। তিনি হিংসায় উন্মত্ত পৃথিবীকে শোনাইয়াছিলেন প্রেমের বাণী। তিনি বলেছিলেন, পাপকে ঘৃণা করো, পাপীকে ত্রাণ করো। আর তাহার জন্মের ঠিক 1904 বৎসর পর পৃথিবীতে আরেক প্রান্তে জন্মিলেন আরেক মহামানব, যাহার ব্রত মানব কল্যাণে মহানাম বিতরণ করা। তো পৃথিবীতে অবতারগণ একা আসেন না, সঙ্গে থাকেন তাহার লীলা পার্ষদগণ লীলাপূর্তির জন্য। যেমন শ্রীমন মহাপ্রভু লীলা সঙ্গে ছিলেন শ্রী নিত্যানন্দ দ্বৈত আচার্য, শ্রীবাস গদাধর স্বরূপ দামোদর হরিদাস, রূপ সনাতন রায় নামানন্দ প্রভৃতি। শ্রীরামকৃষ্ণদেবের লীলাপূর্তির জন্য শ্রীমা শারদামণি, বিবেকানন্দ, শারদানন্দ, গিরিশচন্দ্র, বেদানন্দ প্রভৃতির মধ্যে দিয়ে। আর ঠিক তেমনি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরীর মহাদরণ লীলার সহায়ক ছিলেন শ্রীপাদ অতুল চম্পটি, হারান কেপা জয়নিতাই কৃষ্ণদাস, নবদ্বীপ দাস, শ্রীপাদ মহেন্দ্রজি ও শ্রী মহানামব্রত ব্রহ্মচারীজি। মহা উদ্ধরণ লীলাকে যদি একটি বিশাল মহিরূহ কল্পনা করি, তবে প্রভু জগৎবন্ধু সুন্দর তাহার মূল, শ্রীপাদ মহেন্দ্রজি তাহার কাণ্ড, আর মহানামব্রত ব্রহ্মচারীজি তাহার শাখা প্রশাখা, পত্র পল্লব, পুষ্প ও ফল। বৃক্ষের অংশ হইয়াও পত্র পল্লব প্রভৃতি স্বকীয় বৈশিষ্ট্য সমৃদ্ধ। পত্রপল্লবে বর্ণাঢ্যতা, পুষ্পের বর্ণ বৈচিত্র্যে এবং সুগন্ধে, ফলের সাধুতা তাহাদের নিজস্ব সম্পদ। ঠিক সেই রকম মহা উদ্ধরণ লীলার অংশ হইয়াও জীবনের চলার ছন্দে, বলার ভঙ্গিতে, জ্ঞান সমুদ্র মন্থনে, রচনা শৈলীতে, গরু নিষ্ঠায়, কর্ম উদ্যমে মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের স্বকীয় বিশিষ্টতা প্রতিভাত। ভগবান যখন অপার করুণায় পৃথিবীতে নামিয়া আসেন, তখন তাহার জন্মকে বলা হয় দিব্য জন্ম, অপ্রাকৃত।
ঠিক তেমনি লোকোত্তর মহাপুরুষরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন তাহাদের জন্ম অনন্য অসাধারণ। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর জন্মলগ্নটিও সেই মতো অসাধারণতে মহিমামান। উত্তরকালে এই আধ্যাত্ম জগতে এই প্রবাদ পুরুষ শিশুরূপে তার পিতা কালিদাস গুপ্ত ও মাতা কামিনী সুন্দরীর সংসারে আসেন, কিন্তু তাহার জন্ম অন্য 5টি শিশুর মতো সূতিকা গৃহে নহে। তাহার জন্ম উন্মুক্ত আকাশ তলে। বাসগৃহ হইতে সূতিকা গৃহে যাইবার পথে উন্মুক্ত আকাশতলে এই শিশুর আবির্ভাব। যে শিশু উত্তরকালে সমস্ত বন্ধনের বাহিরে এক নিষ্কিঞ্চন সন্ন্যাসীর জীবন বাঁচিয়া লইবেন, আর উধার আকাশের তলায় তার জন্ম। এই কারণেই প্রথম লক্ষণে সেই ভবিষ্যতের সূচনা হয়েছিল, কারণ উধার আকাশ অত্যন্ত মন যাতে উদার হয় সেই রকম একটি মুহূর্ত। মহানামব্রত তার পিতামাতার তৃতীয় তথা সর্বকনিষ্ঠ সন্তান। তার এক বড় ভাই আছে, নাম অবিনাশ দাশগুপ্ত, যিনি ব্রজবলি গ্রন্থ লিখেছেন অত্যন্ত চমৎকার ভাষায়। তাহার এক জ্যেষ্ঠ ভগিনী ছিলেন। তো এই মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের জন্ম লগ্নটি অত্যন্ত স্মরণীয় বৎসর। এই জন্যই যে ঠিক সেই বৎসরই লর্ড কার্জন 1905 সনে ভঙ্গভঙ্গ করেন, আর ঠিক এর পূর্বক্ষণেই, বঙ্গভঙ্গের ঠিক পূর্বক্ষণেই 1904 খ্রিস্টাব্দে স্থিতধি পুরুষ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের জন্ম বরিশালের কালিশাকোটা গ্রামে। তো এই নবজাত শিশু চন্দ্রের মতো সুন্দর কান্তি বিদায় তাহার মা তাহার নাম রাখলেন চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত ক্রমে রূপান্তর হইল কান্ত রূপে, এবং যখন তাহার অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের সময় তার নাম রাখা হয় বঙ্কিম। অর্থাৎ ব্রহ্মচারীজির পূর্ব নাম ছিল বঙ্কিম দাস গুপ্ত। মহানামব্রত নাম ডক্টর ব্রহ্মচারী মহারাজের যিনি গুরুদেব আচার্য শ্রীপাদ মহেন্দ্রজিৎ দেওয়া। তখন তিনি ফরিদপুরের শ্রীঅঙ্গনের সংসার ত্যাগী সন্ন্যাসী। শ্রীমৎ পুরীদাস নামে একজন ত্যাগী ব্রহ্মচারী অল্পদিন রোগভোগের পর দেহ রক্ষা করেন। আর এই বঙ্কিম দাস গুপ্ত অর্থাৎ মহানামব্রত ব্রহ্মচারী সৌভাগ্য হয়েছিল সেই ব্রহ্মচারীর সেবা করা। সেই সেবার পুরস্কার স্বরূপ তাহার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি এই বঙ্কিম দাসের নাম দিলেন মহানামব্রত দাস। এই নামের অর্থ হলো মহানাম যাহাদের ব্রত তাহাদের দাস। অর্থাৎ মহানাম শব্দটি কেন কোথার থেকে এসেছে? প্রভু জগৎবন্ধু সুন্দরের যে চন্দ্রপাত গ্রন্থ আছে, সেই গ্রন্থে মহানাম মহাকীর্তন আছে। হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিটবতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়। এই কীর্তনটিকে প্রভু বন্ধু সুন্দর মহানাম মহাকীর্তন বলেছেন। আর সেই মহানাম মহাকীর্তনের হতেই এই মহানাম শব্দটির নিয়েছেন তাহার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি। এবং মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের যে ভাগবত গঙ্গোত্তরী উপাধিটি, সেই উপাধিটিও তাহার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজিৎ দেওয়া। এমন গুরুদেব কে আছে যিনি এরকম করে শিষ্যের উপাধি দিয়েছেন? ভাগবত গঙ্গোত্তরী, কত বড় কথা, কত বড় আশীর্বাদ। এর মতো আশীর্বাদ, এর মতো পাওয়ার জীবনে কিছু হতে পারে না। তাহার জীবনে গুরু কৃপা জীবনের প্রথম দিকেই হয়ে গিয়েছিল। তাহার শিক্ষা জীবন শুরু হয় 4 বছর বয়সে। নবম শ্রেণীর ছাত্র থাকাকালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ইংরেজদের সেবাদাস তৈরির উচ্চ ইংরেজি বিদ্যালয় ছেড়ে চলে আসেন মহানামব্রত ব্রহ্মচারী। তার দেশপ্রেম এতটুকু ছিল। মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ত্যাগী জীবন শুরু হয় নিম্ন বদ্বীপ খালিশাকোটা গ্রামের রাজেন্দ্র এবং শ্রীপাদ মহেন্দ্রজি, যার জ্যোতি নাম রাখেন শঙ্কর্ষণ, তার কাছেই প্রথম জগৎবন্ধু সুন্দরের
লীলা কথা জানেন বঙ্কিম। তাই উত্তর জীবনে লেখেন, মহানামব্রত ব্রহ্মচারী নিজের হাতে লেখেন, রাজেন্দ্র আমার প্রথম গুরু। এই রাজেন্দ্রের কাছেই স্বপ্নে দেখা প্রভু জগৎবন্ধু সুন্দরের চিত্রপট দেখেন। 1925 সালে রাজেন্দ্রের সাথে 80 মাইল পথ হেঁটে মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ শ্রীঅঙ্গনে আসেন। একবার ছাত্র জীবনে স্বপ্ন অবস্থায় প্রভু জগৎবন্ধু সুন্দরকে স্বপ্নে দেখেন। সেই স্বপ্নের কথা রাজেন্দ্রকে জানালে রাজেন্দ্র বলেন, যিনি তুমি যাকে স্বপ্নে দেখেছ সেই তিনি ফরিদপুরে থাকে, চলো ফরিদপুরে নিয়ে যাই। মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ সেই রাজেন্দ্রের সাথে 80 মাইল পথ পায়ে হেঁটে বরিশাল হতে ফরিদপুর শ্রীঅঙ্গনে চলে আসেন। প্রভুকে কখন প্রথম দর্শন করেন? শ্রীঅঙ্গনে যখন প্রথম মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ আসেন, শ্রীপাদ মহেন্দ্রজি প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রীচরণে চন্দন মাখা তুলসী পত্র দিতে বললেন, আর বললেন, ধে চরণে দে, আর চরণে তুলসী দিয়ে তুই চিরকাল তাহার হইয়া যা। কয়েকদিন পর বাড়ি ফিরে আসেন মহানামব্রত ব্রহ্মচারী, আর প্রভু জগৎবন্ধু সুন্দরের মহাদশার কথা যখন শোনেন, সাথে সাথে আবার শ্রীঅঙ্গনে ছুটে আসেন। পথে মাদারীপুরে এসে খবর পান যে প্রভু বন্ধু সুন্দর অপ্রকট হয়েছেন। তাই অসুস্থ শ্রুতি শক্তিহীন পিতার সেবার জন্য বাড়িতে ফিরে আসেন। এভাবেই মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের জীবন চলতে থাকে। যখন পিতার অন্তর্ধান হয় 1328 সালের কার্তিক মাসে, পিতার অন্তর্ধানের পর মহানামব্রত ব্রহ্মচারী গৃহ ত্যাগ করার সংকল্প গ্রহণ করেন। ছুটে আসেন শ্রীধাম শ্রীঅঙ্গনে, কিন্তু শ্রীপাদ মহেন্দ্রজি বললেন যে মেট্রিক পাস না করে সাধু হতে পারবেন না। এই বলে আবার তাকে বাড়িতে ফেরত পাঠান। মেট্রিক পাস করার পর তার মহিয়সী জননী প্রিয়তম পুত্রকে নিজেই শ্রীঅঙ্গনে পাঠান 1331 সালে। শ্রীঅঙ্গনে আসার পর তার গুরুদেব শ্রীপাদ মতিচন্দ্র মহেন্দ্রজি তাকে নানাভাবে শিক্ষাদান করেন। আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি পার্থিব শিক্ষাও। শিক্ষা দেন চাকুরি লাভের জন্য নয়, শুদ্ধ জ্ঞান লাভের জন্যই আরম্ভ হয় মহানামব্রত ব্রহ্মচারীজির জ্ঞান তপস্যা। প্রথমেই ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে মহানামব্রত ব্রহ্মচারীজি বিএ পাশ করেন। ভর্তি হওয়ার পর ত্যাগীর পোশাক পরে গিয়েছিলেন বলে অধ্যক্ষের সাথে বাক বিতর্ক হয়। এই অপ্রসন্ন অধ্যক্ষ একদিন এই ছাত্রকে এক অবিস্মরণীয় প্রজ্ঞাপন পত্র দিয়ে লিখেছিলেন, আমার সমস্ত অধ্যাপনা জীবনে একটি ছেলেকেই দেখিলাম যে শুদ্ধ জ্ঞান লাভের জন্য অধ্যয়ন করেছে। তারপর 1930 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে রোগশয্যায় সাহিত্য থেকে সংস্কৃতে MA পরীক্ষা দিয়ে পাশ করেন। শুধু পাশই করেননি, তিনি স্বর্ণ পদক পান। পরে দর্শন শাস্ত্রে MA পাশ করেন। 1937 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে বৈষ্ণব বেদান্ত নিয়ে অভিসন্দর্ভ লিখে ব্রহ্মচারীজি PhD ডিগ্রি লাভ করেন। তার PhD ডিগ্রির দর্শন ছিল শ্রীজীব গোস্বামীর দর্শন। শ্রীজীব গোস্বামীর দর্শন বিষয়ে মৌলিক গবেষণা এই গ্রন্থ বৈষ্ণব বেদান্ত। এই গ্রন্থটি আপনারা মহানাম সম্প্রদায়ের যে কোনো মন্দিরে পেয়ে যাবেন। তো 1953 সালে বৃন্দাবন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান, আর পৃথিবীর নানা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দান করেন। গ্রন্থখানির নাম দ্য ফিলোসফি অফ শ্রীজীব গোস্বামী, বৈষ্ণব বেদান্ত অফ দ্য বেঙ্গল স্কুল। তারপর 1933 খ্রিস্টাব্দে 28 বছরের যুবক মহানামব্রত ব্রহ্মচারীজি আমেরিকা যাত্রা করেন। কি অসাধারণ মনোবল! একটি মাত্র ঠিকানা ভরসা করে তিনি শিকাগো গিয়েছিলেন, যার বিবরণ আছে যোগীভূষণ দাস প্রণীত আমেরিকার পথে মহানামব্রত ব্রহ্মচারী, আর ডক্টর ব্রহ্মচারীজির লেখা লর্ড গ্রেস ইন মাই রেস গ্রন্থে।
ওয়ার্ল্ড ফেলোশিপ অফ ফেইথস আয়োজিত ভারত বিষয়ক বক্তা সংখ্যা 11 জন। আর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সেখানে 4টি বক্তৃতা দেন। প্রথম বক্তব্যটি হচ্ছে অহিংসা নিয়ে, দ্বিতীয়টি মহাত্মা গান্ধী ও বিশ্ব ভ্রাতৃত্ব, তৃতীয়টি প্রভু জগৎবন্ধু সুন্দর, আর চতুর্থটি হচ্ছে হরিপুরুষ জগৎবন্ধু নিয়ে। 1885 সনে মহানামব্রত ব্রহ্মচারীর একগুচ্ছ বক্তৃতা ও তার পিএইচডি থিসিসের সারসংক্ষেপে একটি গ্রন্থ প্রকাশিত হয়। আর এই গ্রন্থের বক্তব্য শুনে একজন মন্তব্য করেন, অ্যান এফেক্টিভ টিচার অ্যান্ড স্পিকার। স্বামী বিবেকানন্দের পর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন 1933 খ্রিস্টাব্দে, যেটা আমাদের এই সনাতন ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সনাতন ধর্মের বিভিন্ন দিক নিয়ে ইংরেজদের মধ্যে এবং পাশ্চাত্যে প্রচারণা করেন এবং বিভিন্ন সনাতন ধর্মের যে কটূক্তি আছে এগুলো নিয়ে তিনি প্রতিবাদ করেন এবং পাল্টা উত্তর দেন। তারপর 5 বছর 8 মাস আমেরিকা অবস্থানকালে তিনি 29টি বিশ্ববিদ্যালয় এবং 63টি শহরে মোট 476টি বক্তৃতা দেন। ফেলোশিপ অফ ফেইথসের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে এই ভাষণগুচ্ছ তিনি প্রদান করেন এবং 1939 সালে এপ্রিল মাসে মহানামজি দেশে ফিরে আসেন। আর শ্রীঅঙ্গনে আসার আগে তাহার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি আদেশ দেন দণ্ডিকেতে যেন শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রবেশ করেন। কি কারণে? যেই মহানামব্রতকে পাঠিয়েছে সেই মহানামব্রতের ভক্তি ত্যাগ প্রেম ভক্তি ঠিক আছে কিনা, নাকি তাহার পাশ্চাত্য শিক্ষার উচ্চ শিক্ষার কারণে তাহার গুরু ভক্তি চলে গিয়েছে কিনা। ঠিক গুরুদেবের আদেশ মতো মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ সেই পদ্মার ঘাট হতে শ্রীঅঙ্গনে দণ্ডিকেটে আসা শুরু করেন। তারপর অনেক তৎকালীন সময়ে ব্রহ্মচারীরা মহেন্দ্রজিকে বোঝালে তিনি সেই আদেশ প্রত্যাহার করেন। তারপর দেশে ফিরে আসে 1939 সাল থেকে 1947 সালে ফরিদপুরের শ্রীঅঙ্গন সহ বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত মঠ মন্দির, যেমন কলকাতার মালিকতলা মহোদ্ধরণ মঠ, কৃষ্ণনগর মহেন্দ্রবন্ধু অঙ্গন, নবদ্বীপ হরিসভা, ঢাকা মহাপ্রকাশ মঠ, ময়মনসিংহ মহামায়া মঠ ইত্যাদি পরিচালনা ও আর্থিক সংগঠিত উন্নয়নে ভাগবতী পরিক্রমা ও গীতা প্রচার অভিযানে ধর্ম উপদেশ দান করেন। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে নবদ্বীপে মহানাম মঠ প্রতিষ্ঠা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিধ্বস্ত বিনষ্টিকৃত দেবস্থলী সমূহকে স্বমহিমায় পুনঃস্থাপন কল্পে দেবস্থলী সংস্কার সমিতি গঠন করেন, যিনি কিনা বাংলাদেশে একমাত্র একজনই ব্যক্তি 71 পরবর্তী বাংলাদেশে মঠ মন্দির সংস্কার করার জন্য একটি সমিতি বা সংগঠন তৈরি করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিধ্বস্ত এসব মন্দিরের নিজ দায়িত্বে তিনি সংস্কার করেন এবং ইংরেজি ও বাংলায় একটি আবেদনপত্র প্রচার করে সারা ভারতের সনাতনধর্মী জনগণ ও ধর্মগুরু আচার্যগণের সাহায্য প্রার্থনা করেন। বাংলাদেশে হিন্দু কৃষ্টি জাগরণে সক্রিয় ভূমিকা তিনি পালন করেন। সারা দেশের সকল হিন্দুদের ঐতিহাসিক তীর্থ দেবস্থলী পুনঃসংস্কার ও শ্রীবিগ্রহ স্থাপন করেন। আর 1971 সালে শ্রীধাম শ্রীঅঙ্গনে শহীদ 8 জন ব্রহ্মচারী যে আত্মার উদ্দেশ্যে নিবেদন করে অন্ন প্রসাদ গ্রহণ করেন। কিভাবে? তিনি যখন শুনলেন যে 8 জন ব্রহ্মচারীকে 71 সনে পাক হানাদার বাহিনী গুলি করে মেরে ফেলেছে, তিনি অত্যন্ত বেদনার সহিত কষ্ট পেয়ে বলেন যে দেশ স্বাধীন হবেই, যেহেতু ঋত্বিকের দেহ সাধুদের দেহ ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে পাকিস্তানি হানাদার বাহিনী। তিনি তখন প্রতিজ্ঞা করেন, যতদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত আমি অন্ন গ্রহণ করব না। এই 9 মাস তারও অধিক তিনি অন্ন গ্রহণ করেননি। যখন স্বাধীন হলো তিনি আনুষ্ঠানিকভাবে অন্ন গ্রহণ করেন। তখন তিনি বলছেন যে যেদিন স্বাধীন হবে শ্রীঅঙ্গনে অন্ন ভোগ দিয়ে আমি প্রসাদ পাবো।
এই ছিল মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের কঠোর ত্যাগ তিতিজ্ঞার আর প্রতিজ্ঞাবদ্ধ জীবন। তারপর 1975 সালে 4 এপ্রিল থেকে 6 এপ্রিল নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বড় মহাসম্মেলন। মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ তার সভাপতি ছিলেন। এই সম্মেলনে বাংলাদেশ ভিত্তিক বাংলাদেশ সনাতন ধর্ম মহামণ্ডল গঠিত হয়। বাংলাদেশের হিন্দুদের জীবন কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে সর্বসম্মত কর্মসূচি গৃহীত হয়, আর এটাতে নেতৃত্ব দেন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ নিজেই। আর সারা ভারত পরিক্রমা করে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে তিনি ভাগবতী পরিক্রমা করেন। 1973 হতে 82 সন পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় তিনি ভাগবত ধর্ম প্রচার করেন। 1977 সনে জগন্নাথপুরীতে প্রভু জগৎবন্ধু আশ্রম এবং 1980 সনে কৃষ্ণনগরে ঘূর্ণিত মহেন্দ্র বন্ধু অঙ্গন স্থাপন করেন। এবং 1982 সনের ডিসেম্বর মাসে ব্রহ্মচারীজির 79তম জন্ম জয়ন্তী উৎসবের প্রাক্কালে কলকাতার রঘুনাথপুর অবস্থিত মহানাম অঙ্গন স্থাপন করেন। এখানে মন্দিরটি ছাড়াও প্রতিষ্ঠিত হয় মহানা লাইব্রেরি অর্থাৎ মহাধরণ গ্রন্থাগার ও দাতব্য চিকিৎসালয়, প্রশস্ত সম্মিলনী অঙ্গন এবং মহানাম সেবক সংঘ নামের গৃহী ভক্ত সংঘ, ত্যাগী ভক্তদের মিলন সেতু। এই সময়েই প্রকাশিত হয় মহানাম মণিমঞ্জুষা নামের স্মারক গ্রন্থ। 1983 সালে প্রকাশিত হয় আঙ্গিনা নামক মাসিক পত্রিকা। তারপর পরে নাম পরিবর্তন করে মহানাম অঙ্গন নামকরণ করা হয়। প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সেবা অঙ্গন নামের দাতব্য চিকিৎসালয়। এই সকল কর্মপ্রচেষ্টার প্রাণ পুরুষ একমাত্র এই মহানামব্রত ব্রহ্মচারীজি। 1390 সালে বাংলাদেশ থেকে বের হয় শ্রী অঙ্গন মাসিক পত্রিকা অ্যাডভোকেট সুরেন্দ্র মল্লিক মহোদয়ের সম্পাদনায়। এটাও মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের অনুপ্রেরণা ছিল। তারপর মহানাম সম্প্রদায় স্থপতি রূপে যেমন মহানাম সেবক সংঘের প্রাণপুরুষ রূপে, ঠিক তেমনি তিনি এক মহতি কর্মযজ্ঞের সূচনা করেছেন। তেমনি মহানাম গ্রন্থাবলী প্রকাশ, বিক্রয় ও সংস্করণ কল্পে প্রতিষ্ঠা করেন এক কালজয়ী প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য জনসেবা করা। তার নাম দেন মহানামব্রত কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। এই প্রতিষ্ঠান মহানাম গ্রন্থাবলী মুদ্রণে প্রচারণে যোগ্য ভূমিকা পালন করছে। তারপর শ্রীমন মহাপ্রভুর 500তম আবির্ভাব উৎসবের আগে সারা দেশে গৌর চেতনা জাগ্রত করার মানসে তিনি 1983 সনে বাংলাদেশে এক জয়ন্তী পরিষদ গঠন করেন। 1389 বাংলায় 7ই ফাল্গুন শ্রীহট্ট তথা সিলেটের সুনামগঞ্জের অদ্বৈত ধাম হতে এই গৌর পরিক্রমার শুভ সূচনা হয়। সাথে শ্রীমৎ নিকুঞ্জ বিহারী গোস্বামীজি 1990 জ্যেষ্ঠ সংখ্যা থেকে ধারাবাহিক মহানামঙ্গন কাগজে এই বিবরণ প্রকাশ করেন। 6টি পর্যায়ে পরিক্রমা শেষ হয়। 1391 সালে কার্তিক মাসে প্রায় 30টি জেলায় এই পরিক্রমা অনুষ্ঠিত হয়। বিরামহীনভাবে ব্রহ্মচারী সারা দেশে ঘুরে বেড়ান, অসংখ্য ভাষণ দান করেন এবং কীর্তন দল চলে সাথে সাথে দেশের বরেণ্য সুধীজনেতে সহগামী হন তারপর তার আমেরিকা বিজয়ের স্মারক অনুষ্ঠান মহানাম মেলা কলকাতায় 10 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়। শিকাগো ধর্ম সম্মেলনে যোগদানের 50 বছর পূর্তি উপলক্ষে এই মেলা আয়োজিত হয়। 1986 সনে মহানাম মেলা উদযাপিত হয়। সারা দেশে সাধু, সন্ন্যাসী, পণ্ডিত, গুণীজন এই মেলায় অংশগ্রহণ করেন। সেই অনুষ্ঠানে মহানামব্রত ব্রহ্মচারীজি গভীর বিনয়ের সঙ্গে বলেন, পূজা শিবের বাহক বলদের কপালেও কিছু জুটিয়া গেল। জয় জগৎবন্ধু, জয় গুরুদেব মহেন্দ্রজি। তিনি দীনতা প্রকাশ করে বললেন, পূজা শিবের বাহক বলদের কপালেও কিছু জুটিয়া গেল। অর্থাৎ তিনি যে ভগবত ধর্ম প্রচারের জন্য বিদেশ গিয়েছেন সেটা তো প্রভুর কৃপায়। তো প্রভুর পূজা হলে প্রভুর বাহকেরও কিছুটা পাওয়া যায়। অর্থাৎ শিবের বাহক হচ্ছে কি বলদ, তো সিনিকে বলদ হিসেবে দীনতা প্রকাশ করে বলেছেন। আর 1986 সনের 26শে ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় মহানাম মেলা অনুষ্ঠিত হয়। 1986 সনের
10ই অক্টোবর থেকে 14ই অক্টোবর 5 দিন ব্যাপী এই মহানাম মেলা হয় আবার শিলচরে, আসামের শিলচর। তারপর 1986 সনের 14ই নভেম্বর হতে 16ই নভেম্বর 3 দিন ব্যাপী মহা সমারোহে উৎসবের মধ্য দিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হয় প্রভু বন্ধু সুন্দরের মন্দির বন্ধুকুঞ্জ নামে, এবং 1987 সনে শ্বেত পাথরের সুবর্ণ মন্দির নির্মিত হয়। অতি অল্প সময়ের মধ্যে কিভাবে তা সম্ভব হয়েছে তা বলতে গিয়ে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেন, মন্দির করিয়াছেন রাধা রানী, আর অর্থ দিয়াছেন রাধারানীর আদেশে বৈকুণ্ঠেশ্বরী। কি মধুর কথা! রাধারানী কৃপাতেই বৃন্দাবনে প্রভুর মন্দির হয়েছে, মহানামজি বলেছেন। তারপর শ্রীমন মহাপ্রভুর জয়ন্তী উপলক্ষে 1987 সনে তারই উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহত্তম নগর কীর্তন উৎসব। 20,000-এর বেশি মানুষ নগর কীর্তনে যোগদান করে আয়োজিত হয় ধর্মসভা ও সেমিনার। ঠিক তারপরেই তার গুরুদেব আচার্য শ্রীপাদ মহেন্দ্রজির জন্মজয়ন্তী পালন করেন। 1948 সনের 29শে মে শ্রীপাদ মহেন্দ্রজির জন্ম শতবর্ষ উপলক্ষে কলকাতার রঘুনাথপুরের মহানাম অঙ্গনে এই জয়ন্তী উৎসব মহা সমারোহে পালিত হয়। তৎপর ঢাকা শ্রী প্রভু জগৎবন্ধু মহাপ্রকাশ মঠে আয়োজিত হয় এই মহেন্দ্র জয়ন্তী। মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ বলেন, মহেন্দ্রজি নিজেকে বলতেন মতিচ্ছন্ন, তার অর্থ তিনি শ্রীমতীতে আচ্ছন্ন, অর্থাৎ রাধারানীর ভাবে আচ্ছন্ন। তাহার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি রাধারানীর ভাবে আচ্ছন্ন থাকতেন। তার জীবনে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, যেই সকল গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণবগণ অধ্যয়ন করে অনেক লীলারস আস্বাদন করেন, যেমন উদ্ধব সন্দেশ, গৌর কথা, প্রবন্ধাবলী, শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের রাস পঞ্চাধ্যায়ী, চণ্ডী চিন্তা, সনাতন ধর্ম, মানব ধর্ম, বিশ্বধর্ম, বর্তমান জগতে ধর্ম, উপনিষদ ভাবনা, বৈষ্ণব বেদান্ত, ব্রহ্মচর্য তত্ত্বজ্যোতি, মহেন্দ্র লীলামৃত, রাধাকৃষ্ণ শরণ মঙ্গল, গৌর শরণ মঙ্গল, বন্ধু শরণ মঙ্গল, ব্রহ্ম গায়ত্রী, ঈশ্বর না ঈশ্বর আছেন, গৌর সন্দর্ভ, গৌরাঙ্গলীলা মাধুরী, হরিপুরুষ দেন মঙ্গল, বন্ধুলীলা তরঙ্গিনী, মা দুর্গার কাঠামো, এরকম অনেক অনেক অসাধারণ রসের গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন। তো আমাদের কি করা উচিত এই মহামহোপাধ্যায় মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের জন্মদিনে? আমাদের সকলেরই ওই দিন তার আগের দিন নিরামিষ খাওয়া বা সংযম করা, আর জন্মদিনের দিন মঙ্গল আরতিতে উঠে স্নান টান করে মঙ্গল আরতি করা, মঙ্গল আরতি করে গুরু প্রণাম করে শৃঙ্গার আরতি করা, শৃঙ্গার আরতি করে দুপুরে রাজভোগ, শ্রীমদ্ ভাগবত পাঠ, তারপরে প্রভুর ভোগ দিয়ে প্রভুর ভোগের প্রসাদ গুরুদেবকে অর্পণ করা, তারপর বিকালে শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বন্ধুলীলা তরঙ্গিনী এসব পাঠ করা, আর নগর কীর্তন ও টহল কীর্তন করা। কারণ প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন, টহলই শেষ ধর্ম। আসুন আমরা একবার সবাই জয় জয় দিয়ে মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের এই দিনটিকে আমরা জয়যুক্ত করি। জয় জয় শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জগৎবন্ধু, হরি বল হরি বল। জয়তু মহানামব্রত ব্রহ্মচারী, জয়তু মহানামব্রত ব্রহ্মচারী।